গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি, কর্মসূচি পালন করলেই ব্যবস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রতিবেদন জমা, হত্যার নির্দেশ সহ 5 অভিযোগের তথ্য প্রমাণ দাখিল। একাত্তরে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার দাবি এনসিপির, শাহবাগে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানের নিন্দা। ঈদে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ নজর সরকারের, বাড়তি ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থা, সড়কে কোরবানির হাট বসানো যাবে না। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির ফলে এখন থেকে দলটির কেউ মিছিল বা কর্মসূচি দিলে তা অবৈধ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী ভ্রাতৃ প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 3টি সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির বিধান যোগ করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক দল ও দেশের জনগণ মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভারতে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলের প্রচার বন্ধ করে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শফিকুল আলম। আওয়ামী লীগ লুট করেছে, খুন গুম করেছে, ৩৫০০ মানুষকে গুম করে আয়নাঘরে নিয়ে কঠিন শাস্তি দিয়েছে। বাদ যায়নি শিশুরাও। তারা মানুষের সব অধিকার খর্ব করে মানবাধিকার লঙ্ঘন করেছে। এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বড় কারণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও? এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। এই সময় তিনি আরো বলেন, ভারত সরকার সত্য কথা নিতে ভয় পায়। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতীয় চ্যানেলগুলোতে তামাশা করছে। যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। প্রেস সচিব অভিযোগ করেন, মিডিয়ার অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে মালিকদের সঙ্গে কথা বলার দায়িত্ব সাংবাদিক ইউনিয়নগুলোর। 15 বছরও ধরে সাংবাদিক নেতারা পূর্বাচলে প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিলেন বলে তা হয়নি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার পাশাপাশি আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ দলটির বিরুদ্ধে। শনিবার জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
এরপর থেকে শুরু হয় দলটির নিবন্ধন বাতিলের প্রশ্নে আলোচনা। আর নিবন্ধন বাতিল হয়ে গেলে দলীয় প্রতীকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান সিইসি। অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে সোমবার সিইসির সঙ্গে সাক্ষাতে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করে 14 দল ও জাতীয় পার্টি। যতগুলো রাজনৈতিক দল আমরা আছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে আগারগা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা সে সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইসি, তেমনটি বলেছেন। বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে, আর এরপরে নিশ্চয়ই ব্রিফিং এ আরো বিস্তারিত জানা যাবে? দেখেন, আমরা কিন্তু গত শনিবারে জেনেছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে তার যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিকালে প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়। এখন যে প্রশ্নটি দেখা দিয়েছে বা যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটি থাকবে কিনা। শনিবারের যে সরকার যে সিদ্ধান্ত জানায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এর মাধ্যমে, এর পরের দিনই কিন্তু গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল বা প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন যে প্রজ্ঞাপন হাতে পেলেই তারপরে তারা বসে আসলে সিদ্ধান্ত নেবেন। একইভাবে আজকে সকালেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার একই কথা বলেছিলেন। এবং যখন প্রজ্ঞাপন জারি হয় এরপরেই কিন্তু সিইসির যে দপ্তর, সেই দপ্তরে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সচিব তারা ঠিক 6টার দিকে বৈঠকে বসেছেন। সেই বৈঠকটি কিন্তু মাঝে মাগরিবের নামাজে যে বিরতির পর আবারও শুরু হয়েছে, অর্থাৎ বৈঠকটি এখনো চলছে। এখন যে মোটা দাগে যে বিষয়টি জানা যাচ্ছে তা হলো যে নির্বাচন কমিশন আসলে চাচ্ছে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তগুলো আছে, কিংবা নির্বাচন কমিশন নিবন্ধন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলো আসলে যাচাই বাছাই করছে আসলে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটির সঙ্গে। আপনি নিশ্চয় জানেন যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়ার যে কতগুলো শর্ত আছে, তার মধ্যে অন্যতম যে শর্ত সেটি হচ্ছে সরকার যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে তার নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করতে পারে। এছাড়া আদালতের মাধ্যমেই কিন্তু নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আদালত যে রায় দেয় সেই উদাহরণ কিন্তু আমরা দেখেছি 2018 সালে জামাত ইসলামী। তবে এখানে একটু ভিন্ন প্রেক্ষাপট, অর্থাৎ 2009 সালে যে নতুন প্রথা চালু হয় যে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে, তারপরে কিন্তু আমরা নতুন একটি আসলে এইটি বিষয় সামনে আসলো যে দল হিসেবে নিষিদ্ধ না করে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং সেটি আসলে কতটুকু বিবেচনার বিষয় সেটি নিয়ে আলোচনা চলছে। সেটি কিন্তু অস্পষ্টতাও আছে যে আসলে নিবন্ধন বাতিলের জন্য যে নিষিদ্ধের বিষয় আছে দলের, সেটি নিয়ে মূলত আলোচনা চলছে। তবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে জানা যাবে যে আওয়ামী লীগের যে নিবন্ধন থাকবে কিনা সেটি জানা যাবে। এবং একই সঙ্গে শেষ করতে চাই তাহলে যে যদি নিবন্ধন বাতিল বা স্থগিত হয়ে যায় তাহলে আগামী নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ এবং নানা অপরাধের উস্কানি দেওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তার বিরুদ্ধে দেয়া প্রতিবেদনে 5 ধরনের অভিযোগ আনা হয়েছে। 14 শতাধিক মানুষকে হত্যার প্রধান নির্দেশদাতা, 25,000 জনকে আহত করা সহ বিভিন্ন অপরাধে দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ সহ সরকারি বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হত্যাসহ যত মানবতাবিরোধী অপরাধ করেছে তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী শেখ হাসিনা।
এমন অভিযোগ এনে সোমবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 মাস ধরে করা 150 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে প্রায় 1,500 মানুষকে হত্যা এবং 25,000 জনকে আহত ও পঙ্গু করা সহ সব ঘটনার হোতা বলা হয়েছে শেখ হাসিনাকে। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার প্রধান সহযোগী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তাদেরকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশের ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ এবং জাতিসংঘের প্রতিবেদনও তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। প্রমাণ মিলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সরকারি বাহিনীর পরিকল্পিত অগ্নিসংযোগের। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন, তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটি যাচাই বাছাই করে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার। ন্যায় বিচারের স্বার্থে বিচার দ্রুত শেষ করতে চাপ না দেওয়ার অনুরোধ প্রসিকিউশনের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার আবেগের বশে সিদ্ধান্ত নিলে দেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ন্যাব আয়োজিত এই আলোচনা সভায় রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশকে শূন্য বানিয়ে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করেছে। তারা স্বাস্থ্য খাত ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করা টাকা ফিরিয়ে এনে কাজে লাগালে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য খাত উন্নয়নে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সংস্কার দৃশ্যমান করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। ইংল্যান্ডের আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন, এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হওয়ারও আহ্বান দলটির। সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে একথা বলা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান জানাতে দলটির পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি পক্ষ দলীয় এবং বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করছে। বিবৃতিতে বলা হয়, এনসিপির কেউ আপত্তিকর কোনো স্লোগান দেয়নি। আপত্তিকর স্লোগানের দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে। জাতীয় সঙ্গীতের সময় একটি পক্ষ আপত্তি জানালেও দৃঢ়তার সাথে তা পরিবেশন করেন এনসিপির সদস্যরা। এনসিপির সদস্যদের বক্তৃতা ও স্লোগানে 1947, 71 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রামের প্রতিফলন ছিল বলেও দাবি করে দলটি। ভবিষ্যতে সব দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান তাদের। রোজার ঈদের ভুলভ্রান্তি শুধরে কোরবানির ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, ঈদ কেন্দ্রিক চাঁদাবাজি রোধেও বিশেষ নজর রয়েছে সরকারের। এদিকে সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, কোনো সড়কে যেন কোরবানির হাট বসানো না হয় তা মনিটরিং করা হবে। আর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদের সময় রাজধানী ছাড়েন 1 কোটিরও বেশি মানুষ। তাই তো প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির সংখ্যা থেকেই যায়। তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগেভাগেই সতর্ক অন্তর্বর্তী সরকার। ঈদ উদযাপনে দেয়া হয়েছে 10 দিনের ছুটির ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। চাঁদাবাজি রোধের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। বৈঠকে উপস্থিত সড়ক ও রেল উপদেষ্টা বলেন, অতিরিক্ত চাপ সামাল দিতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পশুরহাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে। সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে, তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে আশা উপদেষ্টার। এক্সট্রা জ্বালানি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে। প্রথম দিন দেওয়া হবে 31 মে এর টিকিট। আগাম টিকিট বিক্রি করা হবে 6 জুন পর্যন্ত। দুপুরে বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। উপদেষ্টা জানান 21 মে থেকে প্রতিদিন পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। 2 ও 3 জুন চলবে কোরবানির পশু বহনকারী 3টি ট্রেন। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন ব্যক্তি একবার সর্বোচ্চ 4টি অগ্রিম টিকিট কাটতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত 25% দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে। টানা তাপপ্রবাহের পরে স্বস্তির বৃষ্টি নামলেও 3-4 দিন পরই আবার সারা দেশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই বর্ষার আগ পর্যন্ত গরম থাকবে, সেই সাথে ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় শক্তির কথা বলা হলেও এর কোনো লক্ষণ এখনো নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহ জুড়ে দেশব্যাপী তাপপ্রবাহে নাকাল হওয়ার পর রোববার থেকে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিতে গরম কমায় জনজীবনে মিলেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এ পরিস্থিতি 3 থেকে 4 দিন থাকবে। সারা দেশেই কম বেশি বৃষ্টি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে মাত্রা বেশি হবে। চট্টগ্রাম খুলনা এলাকায় কিছুটা কম হবে। অনেক এলাকায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত 3-4 দিনের ওই রকম হিটওয়েভ থাকবে না, তবে বিক্ষিপ্ত হয়ে কিছু জায়গায়, বিশেষ করে আপনার যশোর, কুষ্টিয়া, খুলনা এই বেল্টে হয়তো বিক্ষিপ্ত হয়ে থাকবে, কিন্তু ওভারঅল পার্ট বৃষ্টি হবে। এইসব জায়গায় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। বঙ্গোপসাগরে শক্তি নামের যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তার কোনো লক্ষণ এখনো নেই বলে জানান আবহাওয়াবিদেরা। সাইক্লোন যে ইন্ডিকেট করে এটার প্রবাবিলিটি মাত্র 20%, এটা খুবই কম। এখনো সাগরে ওইরকম সিমটম দেখা যায়নি। তবে আমার যে লং রেঞ্জ ফোরকাস্ট রয়েছে এবং আমরা বিভিন্ন মডেল থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হয়তো আপনার সেকেন্ড উইক তো চলেই গেল, ও থার্ড উইক দিকে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা সাগরে। তারপরে এটা আদৌ সাইক্লোন হবে কিনা এটা সময় নেবে। প্রথমে এটা যা দেখা যাচ্ছে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। সাগরে নিম্নচাপ তৈরি হলে এবং শক্তি দীর্ঘ সময় অবস্থান করলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে। তবে আপাতত ওই রকম এখনো তথ্য হয়নি যে আপনাকে ওই সাইক্লোন ব্যাপারে তথ্য দেওয়ার জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকরা ক্লাস বর্জন অব্যাহত রাখায় 6ষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও 19 ফেব্রুয়ারি শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 5 দাবিতে 7 কার্যদিবসের আলটিমেটাম দিয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের সাথে সভা করলেও কোনো সমাধান আসেনি। সহপাঠীদেরকে শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের দোষর বলা হয়েছে, আমাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে, এইভাবে অনেক ট্যাগ দেওয়া হয়েছে। এখন আমাদের এই ছোট বয়সে আমরা এখনো ভার্সিটি লেভেল পার করে পারিনি, এই বয়সে এইসব ট্যাগিং আমরা নিতে পারতেছি না, আমরা ট্রমার ভিতরে চলে যাচ্ছি। এই জন্য আমরা চাই এরও বিচারক। ব্যাংক খাতের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বেড়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে, যা এ খাতে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে বলছে বাংলাদেশ ব্যাংক। যদিও ব্যাংক নির্বাহীরা বলছেন এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপর। অন্যদিকে অধ্যাদেশের বিভিন্ন বিষয়ে এখনো অস্পষ্ট জানিয়ে ব্যাংক মালিকরা বলছেন আলোচনা ছাড়াই চাপানো হয়েছে এই নীতিমালা। সাময়িক সময়ের জন্য কোনো দুর্বল ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানায় নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানার কোনো কোম্পানিতে ব্যাংকের শেয়ার হস্তান্তরের আদেশ দিতে পারবে, এমন বিধান করে শুক্রবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন এ আইনের মাধ্যমে দুর্বল ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ, তৃতীয় পক্ষের কাছে বিক্রি কিংবা নতুন শেয়ার ইস্যু সহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সরকার কখনো এই আইন দ্বারা একটি এস্টাবলিশড মালিকানার তাদেরকে উৎখাত করে আরেকটি ভেস্টেড গ্রুপের হাতে মালিকানা তুলে দিবে, এই অসৎ উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়নি। ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও থাকছে এই অধ্যাদেশে। তবে তার রূপরেখা কি হবে তা এখনো স্পষ্ট নয় বলে মনে করে বিএবি। যে আমরা একটা সিদ্ধান্ত, আপনারা যখন পলিসিগুলো করেন তখন আমাদের সাথে একটা আলোচনা করলে, তাহলে যেহেতু এন্ড অফ দি ডে আমরাই স্টেক হোল্ডার, এটা আমরাই তো ইমপ্লিমেন্ট করবো। কারণ যদি আমাদেরকে আগে থেকে একটা আমলে নেওয়া হয় তাহলে আমাদের জন্য বিকাম ইজিয়ার। কিন্তু এখন তো এটা মোটামুটি ধরুন আমাদের পুরো ইম্পোজিশন, মানে চাপানের মতো হয়ে গেছে আর কি। ব্যাংকের তহবিল প্রতারণায় ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক স্তরের কর্মকর্তাও দায়ী হবেন। মুশকিল হবে যে যখন ইমপ্লিমেন্ট করতে, এক্সিকিউট করতে যায়, তখন রাজনৈতিক সদিচ্ছা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি থাকে, সেই সাপেক্ষে আমি বলবো যে আমার মনে হয় যে এই আইনটা করা হয়েছে এবং এটা ভালোর জন্য করা হয়েছে, এবং কনসিডারিং প্রেজেন্ট সিনারিও অফ দ্য কান্ট্রি, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা প্রয়োজনীয় ছিল। অধ্যাদেশে বলা হয়েছে কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলে বাংলাদেশ ব্যাংক তার অবসায়নের জন্য আদালতে আবেদন করবে। আবার কোনো ব্যাংক নিজ থেকে অবসায়নের প্রক্রিয়া যেতে পারবে, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।